নমস্কার, নিউজ অল টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে রয়েছে আমি শ্রেয়সী। ইতিমধ্যেই ধর্মনগর উপনির্বাচনের ভোটের দামামা কিন্তু বেঁচে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রচারে নেমে গেছে এবং এই প্রচার এবং ভোট বিরোধীদের জন্য কিন্তু অনেকটাই আবারও পরীক্ষার মতো। উপনির্বাচন মানেই বিরোধীদের জন্য আবারও একটু সুযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে এবং এখানে সিপিআইএম মনোনীত প্রার্থী যিনি রয়েছে অমিতাভ দত্ত, ওনার সাথে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব ওনারা এই বিষয়ে কতটুকু প্রস্তুত রয়েছে এবার উপনির্বাচনে। প্রথমে নিউজ অল টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আবারও তো উপনির্বাচনে ভোটের দামামা বাজলো, আপনাদের জন্য অনেকটাই প্রস্তুতি। তো এই বিষয়ে আপনারা কতটুকু প্রস্তুত করতে পেরেছেন নিজেকে, যে কি করা যায় এই বিষয়ে, বা মানুষের কাছে কতটুকু পৌঁছতে পেরেছেন? প্রথমত আপনাদের এই সংবাদ মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিশেষ করে যারা গণদেবতারা রয়েছেন এডিসি নির্বাচনেও যারা নিজেদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যারা নির্বাচক মন্ডলী গণদেবতা রয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা, নমস্কার এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে আপনারা আপনাদের যে নিউজ অল টাইমস কেও তার যে পরিবার, তার পরিবারের যারা কর্মকর্তা, সাংবাদিক, এডিটর থেকে করেসপন্ডেন্ট সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রস্তুতির কথা বলছেন, আমরা 2018 সাল থেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। এ রাজ্যে সংবিধান নেই, এ রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র বিপন্ন। 2018 সালের পরে রাজ্যে কোনো নির্বাচন হয়নি সুষ্ঠু ভাবে, শান্তিপূর্ণ ভাবে, অবাধে। আমরা এই উপনির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম না। আমরা প্রতিদিন মানুষের জন্য লড়াই করছিলাম, প্রতিদিন আক্রান্ত হয়েছি, বারবার আক্রান্ত হয়েছি। আমাদের দলীয় অফিস ভাঙচুর হয়েছে, আমাদের দলীয় নেতা কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীরা, সমস্ত পেশার মানুষ আক্রান্ত হয়েছেন। আমরা রাস্তা ছাড়িনি, লড়াইয়ের মধ্যে ছিলাম, কারণ আমরা পরিবর্তন চাইছিলাম। রাজ্যের মানুষের স্বার্থে প্রতিটি কর্মসূচির মধ্যে জনগণকে যুক্ত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তার মধ্যেই উপনির্বাচন নিশ্চিত, আপনি সঠিকভাবেই বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার সাথে একমত না, এটা আমাদের রাজনৈতিক সংগ্রাম। আমরা এই রাজনৈতিক সংগ্রাম থেকে পিছিয়ে যাব না, আমরা আছি, সামনেই আছি, এগিয়ে আছি এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের কথাগুলো মানুষকে বোঝাবার চেষ্টা করছি। এবং গত 8 বছরে ত্রিপুরা রাজ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি, সুশাসনের নামে যে অপশাসন চলছে, কে নিরাপদ, কার নিরাপত্তা আছে? আপনারা তো, আপনাদের নিরাপত্তা নেই। কতজন সাংবাদিক আক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যে, হাসপাতালে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন, আদালত চত্বরে আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন, থানার ভেতরে পুলিশ আধিকারিকরা পর্যন্ত, রাজনৈতিক দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। আমরা ব্যবস্থার পরিবর্তন চাইছি, আর উপনির্বাচনটা নিশ্চিতভাবেই আমাদের কাছে একটা সুযোগ। আর সামনে তো পশ্চিমবঙ্গ নির্বাচন আসছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্য থেকে বিভিন্ন যারা আছেন নেতা মন্ত্রীরা যাচ্ছেন ওইখানে গিয়ে প্রচার করছেন। সেই বিষয়টাতে কি মতামত দেবেন, যে এবার কি পরিবর্তন হতে পারে নাকি? প্রথমত কি বলবেন, ত্রিপুরা থেকে গিয়ে পশ্চিমবাংলায়, ত্রিপুরা ভোট হয়, ত্রিপুরায় ভোট চাইবার অধিকার, ত্রিপুরার যারা যাচ্ছেন পশ্চিমবাংলায় গিয়ে তাদের ভোট চাইবার অধিকার আছে। কি প্রতিশ্রুতি তারা রক্ষা করেছেন? আমরা যদি শুরু করি শিক্ষা ব্যবস্থা থেকে, ভেঙে পড়েছে, অচলাবস্থার সৃষ্টি হয়েছে, শিক্ষক নেই স্কুলগুলোতে। বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে এখন টাকা দিয়ে স্কুলে ভর্তি হতে হচ্ছে, আর আমাদের সময় কলেজ স্তর পর্যন্ত আমরা বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছি। আমাদের রাজ্য গোটা দেশের মধ্যে সাক্ষরতায় সবার সামনে চলে গিয়েছিল, আর আজকে
গত বছরও যে সংখ্যায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, এই বছর তার চাইতে 5-7 হাজার কমে গেছে, অথচ জনসংখ্যা বেড়েছে, স্কুলগুলো ফাঁকা। আপনি আসুন কর্মসংস্থানের প্রশ্নে, কি প্রতিশ্রুতি ছিল? প্রথম বছরে 50,000 বেকার যুবকের চাকরি হবে। বিজেপি নেতা, আসামের মুখ্যমন্ত্রী, আপনাদের চ্যানেলগুলো থেকে আমরা বারবার দেখেছি, উনি বলেছিলেন প্রতিশ্রুতি রূপায়ণ না করলে 19 সালের লোকসভা নির্বাচনে কেউ যেন বিজেপিকে ভোট না দেয়। বলেননি তিনি যে ঘুমা ঘুমাকে চালানা? বলেছিলেন তো। 10,323 যারা চাকরিচ্যুত শিক্ষক, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যে তো এখন অনেকেই মারা গেছে বা নিজে অসংখ্য 2 শতাধিক শিক্ষক অকালে ঝরে গেছেন। দুর্ভাগ্য, মুখ্যমন্ত্রী তো আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী। এই যে অকালে ঝরে গেল এতগুলো প্রাণ, একটা বারের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা একবারের জন্য শোক প্রকাশ করেছেন? না, করেননি। লাঠি পেটা করেছিলেন। ভোটের আগে এই চাকরিচ্যুত শিক্ষকদের বাড়িতে গিয়ে মুড়ি খেয়েছেন, চা খেয়েছেন, বিস্কিট খেয়েছেন, বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার হলে, কেন্দ্র রাজ্যে যদি একই দলের সরকার হয়, সংবিধান পরিবর্তন করে হলেও এই 10,323 জনকে চাকরি দেবেন। আর যখন সরকার পরিবর্তন হলো, তারা যখন চাকরি যাইতে গেলেন, তাদের উপর পুলিশি নির্যাতন হলো, মামলা হলো। এই হচ্ছে পরিস্থিতি। কি বলবেন? এই রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের স্বপ্ন দেখেছেন 47 সাল পর্যন্ত রাজ্যে তিনি মুখ্যমন্ত্রিত্ব করবেন। 4 বছর টিকতে পারলেন না, গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হলো। তাকে পশ্চিমবাংলার দায়িত্ব দেওয়া হয়েছে। তার জনগণের সামনে, পশ্চিমবাংলার জনগণের সামনে, ত্রিপুরার জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, একটি প্রতিশ্রুতি রূপায়ণ করতে পারেননি। আপনি বলুন তো, তিনি পশ্চিমবাংলায় গিয়ে বলছেন ত্রিপুরাতে তিনি 7ম পে কমিশন লাগু করেছেন, 7ম পে কমিশনের সুপারিশ লাগু করেছেন। সত্যি কথাটা সত্যি কি? আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, এই কথাটা কি সত্যি? ত্রিপুরা রাজ্যে কি তারা ডবল ইঞ্জিন না ট্রিপল ইঞ্জিনের সরকার, তারপরে 7ম পে কমিশনের সুপারিশ কি কার্যকরী করতে পেরেছেন? না, পারেননি। গণতন্ত্র বিধ্বস্ত, প্রার্থী ঘুমিয়ে যায় এই রাজ্যে। ভোটের মুখে গত তিস্তা পঞ্চায়েত নির্বাচনে বিলোনিয়াতে জেলা পরিষদের আসনে প্রার্থী কমরেড বাদল শীল যেদিন তিনি মনোনয়ন পত্র জমা দিলেন, তার পরের দিন প্রকাশ্যে দিনের বেলা খুন হয়ে গেলেন। মুখ্যমন্ত্রী একবারের জন্য বললেন না আমরা অপরাধীর রং দেখবো না, ত্রিপুরা রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য, এই রাজ্য আমার, এই রাজ্য আমাদের, এই রাজ্যে যাতে প্রত্যেকটা মানুষ নিরাপদে। মুখ্যমন্ত্রী তো বরাবরই বলে থাকেন যে এই রাজ্যে নাকি সুশাসন চলছে, তো সেই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে হানাহানি, মারামারি, প্রকাশ্যে খুন, সে বিষয়টা নিয়ে তো আপনাদের কিছু মতামত থাকবে। আমরা প্রতিদিন লড়াই করছি। আমি তো বলছি আইনের শাসন নেই তো। আমি নিজের কথা বলি, 1 মে 2018 সাল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। আমরা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি নিয়েছিলাম, পুলিশি পারমিশন নিয়ে, প্রশাসনের অনুমতি নিয়ে। সেই কর্মসূচি বানচাল হলো, আমরা আক্রান্ত হলাম প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে। ধর্মনগর থানায় গেলাম অভিযোগ জানাতে, আইনজীবী সহ, আমাদের পার্টি নেতা সহ। থানা ঘেরাও হলো, থানার ভেতরে আমাদের গাড়ি ভাঙচুর হলো, আমরা গাড়ি ভেতরে পেট্রোল নিয়ে আসা হলো আমাদেরকে পুড়িয়ে মারার জন্য থানার ভেতরে, ধর্মনগর থানার ভেতরে। 1 মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। আমাদেরকে রক্ষা করবার জন্য আপনাদের মতো কয়েকজন মহিলা পুলিশ কনস্টেবল সেদিন সাহসী ভূমিকা না নিলে আমার হয়তো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আর সুযোগ হতো না। চিতায় যাওয়ার জন্য আমরা 8 জন ছিলাম গাড়ির ভেতরে, পেট্রোল আনা হয়েছিল আগুন দেওয়ার জন্য, একজনকে গ্রেপ্তার করেনি। থানার ভেতরে সিসি ক্যামেরা নেই, তারা জানে না কারা কারা আক্রমণ করেছিল, করেনি। পার্টি অফিসের ভেতরে কাজ করছিলাম 2019 সালের 7 জুলাই, অতর্কিতে দুর্বৃত্তরা অফিসের ভেতরে ঢুকে নির্মম ভাবে আক্রমণ করলেন, মারতে মারতে আমাকে, আমি যখন মাটিতে পড়ে গেলাম
তখন ভাবলাম যদি মারা গেছি, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, আমি মামলা করেছি, কাউকে গ্রেপ্তার এখনো করেনি। সর্বশেষ 26শে জানুয়ারি 2025, 26শে নভেম্বর 2025 আমাদের দাবি ছিল শ্রমকোড বাতিল করতে হবে, কারণ শ্রমকোড শ্রমিকের স্বার্থ বিরোধী, শ্রমিকের কোনো অধিকারই থাকবে না। আমরা 40-50 জন হবে, খুব বেশি ছিল না, আমরা শ্রমকোড পুড়িয়েছিলাম। আমরা ফিরে আসছিলাম আমাদের পার্টি অফিসে, অতর্কিতে পিছনের থেকে এসে পুলিশের উপস্থিতিতে নির্মম ভাবে আক্রমণ করা হলো। আমরা নিরস্ত্র ছিলাম, রক্তাক্ত হলাম, মাটিতে লুটিয়ে পড়লাম। সিদ্ধার্থ চক্রবর্তী নামে বিজেপির একজন দুর্বৃত্ত সমস্ত এই যে ধর্মনগর শহরে যতগুলো বড় বড় কাজ, সমস্ত কাজ তার কুক্ষিগত, সেই করতে হবে। রাজ্যে আমরা দেখতে পাই যে শহরের বেশ কিছু জায়গায় বলুন বা ধর্মনগরে বড় বড় ফ্ল্যাগ পেস্টুন লাগিয়ে দেখানো হচ্ছে যে নেশা মুক্ত ত্রিপুরা, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে আগরতলা বলুন বা জিরানিয়া যেখানেই রেলে করে নেশা সামগ্রী ধরা পড়ছে, সেই জায়গায় কি বলবেন? ম্যাডাম, এই নেশার জায়গাতে আসার আগে আমি কথাটা শেষ করিনি, কারণ আমি বোধহয় একটা পুনর্জন্ম হয়েছে। 26শে নভেম্বর আমার একটা পুনর্জন্ম হয়েছে। আমার পার্টি নেতা, পার্টি ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড রতন রায়ের পুনর্জন্ম হয়েছে। আমাদের অসংখ্য পার্টি কর্মী সেদিন প্রাণ ফিরে পেয়েছেন। 87 বছরের মাখন পাল, তিনিও রেহাই পাননি, শ্রমিক নেতা, রেহাই পাননি তিনি। আমি সামান্য আপনার সময় নিচ্ছি। সিদ্ধার্থ চক্রবর্তী প্রথমবার আক্রান্ত হলাম, দীপনাথ আমাকে আক্রমণ করলো, মাথায় আক্রমণ করলো, রক্তাক্ত হলাম, রক্ত ঝরতে ঝরতে চেষ্টা করলাম, বাধা দিতে চেষ্টা করলাম, একটা সময় আমি লুটিয়ে পড়লাম। লুটিয়ে পড়ার পরে সিদ্ধার্থ চক্রবর্তী হাতে তাদের যে ঝান্ডা, সেই ঝান্ডা নিয়ে এসে বলল, কুকুরের বাচ্চা তুই এখনো মরিসনি, ফেসবুক মারাস, তোরা না কইছিল লাল ঝান্ডা লইয়া ধর্মনগরে বাইরিতি না, 2 দিন পর লাল ঝান্ডা নিয়ে বাইরে যাস গিয়া, তুই ওখানে মরছত না। এই কথা আমি লুটিয়েছিলাম, এইভাবে নিয়ে এমন ভাবে সাবল দিয়ে যে মারে এই জায়গাটাতে আঘাত করলো। আমি শুধু প্রকাশ্যে পুলিশের সামনে, হাজারো চোখের সামনে, আপনাদের মতো সাংবাদিকদের সামনে, আপনাদের মতো একজন সাংবাদিক সহ কয়েকজন হিতৈষী ব্যক্তি আমাকে অ্যাম্বুলেন্স আসতে দিল না, ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে দিল না, পুলিশের গাড়ি আসলো না আমাদেরকে উদ্ধার করবার জন্য। আমি 3 বারের বিধায়ক, আমি নেটিফাইড এরিয়া অথরিটির চেয়ারম্যান ছিলাম, আমি স্পোর্টস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলাম, আমি পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য। দুর্বৃত্ত আটকালো, মেরুদণ্ডহীন পুলিশ, পুলিশ আসতে পারে না আমাকে উদ্ধার করবার জন্য, আসেনি। ফায়ার ব্রিগেডের কাজ কি, আসেনি। শেষ পর্যন্ত মাটি টানার একটা গাড়ির মধ্যে রাজনৈতিক নেতারা, আক্রান্ত নেতারা, প্রায় মৃত প্রায় নেতারাদেরকে সেই মাটির গাড়িতে উড়ে হাসপাতালে আসতে হলো। যে গাড়ি নিয়ে আমাদের হাসপাতালে আনা হয়েছিল সেই গাড়িকে 3 মাস রাস্তায় চালাতে দেয়নি। আমি কথাগুলো কেন বলছি? সিদ্ধার্থ চক্রবর্তীর আঘাতে আমি শুধু একটা শব্দই বের করতে পেরেছি, আমার যতটুকু মনে আছে। আমি আমার মাকে স্মরণ করেছিলাম, মা ক্ষমা করো, আমি হয়তো আর বাঁচতে পারলাম না। আমি অন ক্যামেরা যারা যারা আমাদের আক্রমণ করেছে সবার নাম বলেছি, অন ক্যামেরা। যখন মানুষ থানায় যেতে ভয় পায়, যখন আপনারও অনেক দুর্বৃত্তের নাম উল্লেখ করতে ভয় পায়, আমি সে সময় দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে তাদের নাম বলেছি। এই ধর্মনগরের প্রত্যেকটা অপকর্মের সাথে তারা যুক্ত, প্রত্যেকটা কাজে, দালালির সাথে, জমির দালালির সাথে, তোলাবাজির সাথে, সন্ত্রাসের সাথে, টেন্ডার বাজির সাথে এরা যুক্ত, তাদের নাম বলেছি। আপনি বলবেন আপনি ভয় পান না, কেন ভয় পাবো? আমি অন্য করিনি তো, আপনাকে চিনতে চাইনি, আমি আপনার থেকে একটা বিড়ি চেয়ে খাইনি, আমি আপনাকে ভয় পাবো কেন? এখন মতাদর্শের জন্য লড়াই করছি আমি। সেই জায়গায় পুলিশ কোনো সুমোটো মামলা নিল না, আমরা মামলা করলাম নাম ধাম দিয়ে। পুলিশ আমার স্টেটমেন্ট নিল,
আমি যতটুকু জানা আছে সব বললাম। যাদের বিরুদ্ধে মামলা হলো তারা নাকি এখন নির্বাচনে প্রার্থী হতে চায়, দৌড়ে আছেন তারা, দৌড়ে আছেন, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন দিল্লি হিল্লি এই আগরতলার রাজধানীতে তাদের নেতাদের খুশি করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য। তারাই, যাদের বিরুদ্ধে মামলা, তারা গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পড়াচ্ছেন। পুলিশ নাকি তাদেরকে খুঁজে পায় না। আইনের শাসনটা কোথায়? আপনি নেশার কথা বলছেন, নেশা সামগ্রীর কথা বলছেন। আমি বলুন তো, এই 8 বছরে কজন নেশা কারবারি সাজা হয়েছে? কজন? একটা নাম বলতে পারবেন? নেশা কারবারি, অমুক নেশা কারবারি, রাম দাম ABCD, একজন নেশা কারবারির সাজা হয়েছে? একজনেরও হয়নি। নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে, নেশা সামগ্রী। আপনি বলেছেন, সঠিকভাবে বলেছেন, জিরানিয়া রেল স্টেশনে দিল্লি থেকে এসেছে ওয়াগন ভর্তি করে। আপনি পাঠান তো একটা মাল ওয়াগন ভর্তি করে, কিছু একটা জিনিস পাঠান তো, আপনাকে কত ধরনের এনকোয়ারি হবে, আপনার কাছে ডকুমেন্ট থাকবে, কে পাঠাচ্ছে, কার কাছে পাঠাচ্ছে, তারপরেও কেউ গ্রেপ্তার হয় না। জিরানিয়াতে তো শেষ হয়নি, বাজারঘাট স্টেশনে, পরবর্তী সময় বাজারঘাট স্টেশনে কোথায় যায় এগুলো? প্রশাসন জানে না। একটা বিবৃতি আছে মাননীয় মুখ্যমন্ত্রীর, একটা বিবৃতি আছে, এই নেশা সামগ্রী যে পাওয়া গেল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, কারোর কোন ধরনের, মাননীয় পরিবহন মন্ত্রী, কারোর কোন ধরনের একটা বিবৃতি আছে জনগণের কাছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, যারা নেশা বাণিজ্যের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? একটা বিবৃতিও নেই। আরে নেশা তো প্রশাসনের নাকের ডগায়, প্রশাসনের মদতেই হচ্ছে, ওরা চাইছে না। যেমন স্কুলগুলোতে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে ড্রপ আউটের সংখ্যা বেড়ে গেছে। আপনি যদি সুযোগ থাকে, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, যান আপনি ধর্মনগর হাফলং চা বাগানে। 250 শতাধিক এই বাগানের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারেননি, ভর্তি হতে পারেননি, কারণ এক একটা স্টুডেন্টে ভর্তি হওয়ার জন্য 1200 টাকা প্রয়োজন। চা বাগানে চা শ্রমিক, তার মজুরি হচ্ছে 204 টাকা। কি করে পড়াবে যাদের 2-3টা ছেলে মেয়ে আছে? 250 ছেলে মেয়ে, শুধু একটা হাফলং চা বাগান, আমি নাম বলে দিলাম, আপনি সরজমিন নিয়ে দেখতে পারেন কোথায় নিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে। বেকারদের কোনো কাজ আছে? কোনো চাকুরি আছে? কোনো চাকুরি আছে? দলে দলে চলে যাচ্ছেন, শহর ছেড়ে, গ্রাম ছেড়ে, পাহাড় ছেড়ে বহির্রাজ্যে চলে যাচ্ছেন চাকরির খোঁজে। সেখানে চাকরি কেউ পাচ্ছেন, যারা পাচ্ছেন না অনাহারে, রোগে শোগে তাদের কফিন বন্দী হয়ে ডেড বডি যেমন ত্রিপুরাতে আসছে, সরকার কোনো দায়িত্ব নিচ্ছেন না, তাদের কোনো দায়িত্ব নিচ্ছেন না। হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির পরিবর্তন চাইছেন। ধর্মনগর, একে সংস্কৃতির শহর বলা হতো, আমরা গর্ব করতাম, শান্তির শহর। আমরা দেখেছি বাম শাসনে রাজ্যের বাইরে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি করতে এসে, ব্যবসা করতে এসে, বেড়াতে এসে যারা আসতেন, এখানে তারা জমি কিনতেন, বাড়ি কিনতেন। এত সুন্দর শহর, এত শান্তিপূর্ণ শহর আর কোথাও নেই। 18 সালের পরে 2018 সালের সমস্ত চিত্রটাই পাল্টে গেছে। এখন জমি বিক্রি হয় না, জমি কিনতে চায় না, শান্তি নেই। আপনাকে অনুরোধ করব, আপনি একটু সিনেমা হল চমুনিতে যাবেন। রিনাউন্ড একটা প্রতিষ্ঠিত একটা ব্যবসা প্রতিষ্ঠান, বান্ধব মিষ্টান্ন ভান্ডার, খুবই প্রতিষ্ঠিত। সে তো কোনো রাজনীতি করতো না, ব্যবসায়ী, যুবক ছেলে, 40-45 বছরের যুবক ছেলে, শুধুমাত্র তোলাবাজির শিকার হয়ে তার দোকানটা এখনো বন্ধ, বছর খানেক হয়ে গেছে। এই রাজ্যে কোথাও আছে? সরকার আছে, প্রশাসন আছে? আমরা বারবার সামাজিক মাধ্যমে আমাদের আলোচনায় রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, এই দোকানটা খুলবার ব্যবস্থা করেন, প্রশাসনিক উদ্যোগ নেন। এই দোকানের সাথে অনেকের রুজির প্রশ্নটা জড়িয়ে আছে। একটা প্রতিষ্ঠান বন্ধ, চালু প্রতিষ্ঠান, শুধু বান্ধব মিষ্টান্ন ভান্ডার না, এই ধরনের অনেকগুলো ধর্মনগর শহরের উপরে দোকান বন্ধ, শুধুমাত্র তোলাবাজির শিকার। আর অনেকের দোকান খুলতে পেরেছেন, আপনি শুনলে আশ্চর্য হবেন, একটা মিষ্টির দোকান 10 লাখ টাকা দিতে হয়েছে। এই হচ্ছে তোলাবাজির সরকার চলছে। একটা বিষয়, ব্যক্তিগতভাবে ধর্মনগরকে, যেটা আপনি বললেন যে সংস্কৃতির শহর, এই নিউজ অল টাইমস এর যিনি এডিটর রয়েছেন, ওনার উপরও হামলা হয়েছে, বা এই ধর্মনগর থেকে ব্যবসা করছেন দাঁড়িয়ে,
বেআইনি ভাবে এই থানা রোডেই ব্যবসা করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ধর্মনগরের বেশ কিছু মাতব্বররা। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? বেআইনি ব্যবসা বলতে দেহ ব্যবসার সাথে জড়িত রয়েছে। আমি তো বললাম এই সংস্কৃতির শহর বিপন্ন, বিপর্যস্ত। যারা আগে থাকতে চাইতেন এখন তারা থাকতে চাইছেন না। আমি তো বললাম সাংবাদিক থেকে আরম্ভ করে সাংস্কৃতিক কর্মী, আগরতলা থেকে কলকাতা থেকে একটা সাংস্কৃতিক দল এসেছে এখানে নাটক করবার জন্য। নাটকে তো মানুষের জীবনের কথাই বলে, সৃজনশীল বক্তব্য থাকে নাটকে, যাত্রায়, গানে, কবিতায়, লেখনীতে, অঙ্কনে। তারা আক্রান্ত, তাদেরকে ছবি করতে দেওয়া হলো না, নাটক করতে দেওয়া হলো না। এখানকার যারা সাংস্কৃতিক কর্মী তাদেরকে বাধ্য করা হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন কে করবে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবে, বাধ্য করা হয়। এর বাইরে কাউকে নাটক করতে দেওয়া হবে না। আমি শিল্পী না, কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী। শৈশব থেকে আছি, যখন এই অডিটোরিয়াম হল ছিল না, ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী বামফ্রন্ট সরকারের সৃষ্টি, ধর্মনগরের আইএসবিটি বামফ্রন্ট সরকারের সৃষ্টি, ধর্মনগর কলেজ বামফ্রন্ট সরকারের সৃষ্টি, ধর্মনগর জেলা হাসপাতাল বামফ্রন্ট সরকারের সৃষ্টি, উত্তর ত্রিপুরা জেলা গঠন বামফ্রন্ট সরকারের সৃষ্টি। যা কিছু উন্নয়ন দেখছেন আপনি ধর্মনগরে, সবটাই বামফ্রন্ট সরকারের সময়ে। এরা 1 ইঞ্চি নতুন রাস্তা করেনি, একটা অঙ্গনারী কেন্দ্র স্থাপন করেনি, লুট ছাড়া আর কিছু করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 8 বছর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে, অর্ধেন্দু স্মৃতি ভবনে সাংস্কৃতিক সংগঠকরা আমাদের আমন্ত্রণ করতে ভয় পায়। পরিস্থিতি কোন জায়গায়? আপনি তো বলছেন আপনারা আক্রান্ত হয়েছেন, এডিটর আক্রান্ত হয়েছে, সবাই আক্রান্ত। তো আমি আপনার সাথে যখন দেখা হলো এখানে একটা দোকানে যখন গেলাম, যখন আবেদন রাখলাম, তখন বলল, সেই দোকানদার বলছেন আমরা 18 সালে বিজেপিকে ভোট দিয়েছি। বিজেপিকে ভোট দেওয়ার পর এই ধর্মনগরের 5 জন যারা মাটিতে সবজি কেটে বিক্রি করত ফুটপাতে বসে, যারা দোকানে, চায়ের দোকানের সামনে বসে বিড়ি খেত, আজকে তারা কোটি কোটি টাকা সম্পদের মালিক। কোটি কোটি টাকা। আপনি হিসাব করতে পারবেন, বাড়িতে আছে ওই টাকা গুনার মেশিন আছে, ভাবতে পারেন। যারা বিড়ি খেত আর সবজি বিক্রি করত, তারা বলছে এইবার উপনির্বাচনে এই বিজেপিকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে এই 5-7 জনের আরো সম্পদ বাড়বে, আর আমরা তিমিরে চলে যাচ্ছি, ব্যবসা নেই, বাণিজ্য নেই, দোকান বন্ধ করে দিয়ে বাইরে চলে যাব, কোথাও চলে যাব, নিরাপত্তা নেই। মেয়েকে পাঠাতে পারি না শিক্ষকের বাড়িতে, ফিরে আসবে কিনা, স্ত্রীকে পাঠাতে পারি না দোকানে, ছেলেকে পাঠাতে পারি না বামপন্থীদের মিছিলে, আক্রান্ত হবে। আর আপনারা আসছেন তো, এই যে দোকানে আসছেন, এটাই আমার অপরাধ হবে। দোকান যে রাত্রেবেলা ভাঙচুর হবে না, বিকালবেলা যে ভাঙচুর হবে না, তার নিশ্চয়তা দিতে পারছি না। আমি পরিস্থিতিটা বললাম। মানুষ উত্তরণ চাইছেন, মানুষ ভালো থাকতে চাইছেন। হাসতে ভুলে গেছে মানুষ, হাসতে পারে না। এই কোন রাজত্ব? এই জন্য তো আমি ভোট দিইনি। আমরা তো চেয়েছিলাম ভালোভাবে থাকার, একটা শিশু জন্ম হবে, একটা সুন্দর সমাজ গড়বে, শিক্ষার আলো পাবে, সংস্কৃতির অঙ্গনে সে আস্তে আস্তে বেড়ে উঠবে, নতুন সৃজনশীল। দিনমজুরের উপর একের পর এক কিছুদিন আগেও এলপিজি গ্যাসের দাম, তারপর সিএনজি গ্যাসের দাম, ধীরে ধীরে এগুলি বাড়ানো হচ্ছে। গরিব মানুষের এলপিজির দামের থেকে আমি পড়ে যাচ্ছি। গরিব মানুষের কথা বললে কি বলবো? এখানে কাজ আছে? নামটা মহাত্মা গান্ধীর নামটা পরিবর্তন করতে হলো কেন? কি কারণ থাকতে পারে? 125 দিনের কাজ দেওয়ার কথা। আমি আপনাকে অনুরোধ করবো, একটা গ্রামে যান, আপনার পছন্দ মতো একটা গ্রামে গিয়ে পঞ্চায়েত সচিবকে জিজ্ঞেস করেন তো, এই যে 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত কত ম্যান্ডিস কাজ হয়েছে? কাজ হয়নি, কাজ হয়নি। হাতে পয়সা নেই, ঘরে আলো জ্বলে না, বিদ্যুতের মাসুল কি পরিমাণ বেড়েছে। আজকে
লাইন কেটে গ্রামাঞ্চলে বাড়ির পর বাড়ি আপনি যান, বিদ্যুতের লাইন নাই, পয়সা দিতে পারছে না। ধর্মনগর বড়ুয়াকান্দি, দক্ষিণ বড়ুয়াকান্দি তফসিলি জাতি অধ্যুষিত একটি গ্রাম, 7 জন যুবক আত্মহত্যা করেছে। কারণ হচ্ছে ঋণ নিয়েছিল। কেউ স্ত্রীর চিকিৎসা করাতে পারছে না, বাবার চিকিৎসা করাতে পারছে না, ছেলেকে স্কুলে পাঠাতে পারছেন না, ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঋণ নিয়েছিলেন মাইক্রো ফাইন্যান্স থেকে, ঋণ পরিশোধ করতে পারেননি। ঋণের জ্বালায় 7 জন, ধর্মনগরের মতো জায়গায় 7 জন যুবক আত্মহত্যা করেছেন। এই সরকারকে কি বলবেন? মানুষ খুনের সরকার না, মানুষের জীবন কেড়ে নেওয়ার সরকার না, এটা মানুষের সরকার, জীবনের সরকার, সৃষ্টির সরকার, শান্তির সরকার মোটেই না। ভয় দেখানো হচ্ছে, বামফ্রন্টের প্রচারে যাচ্ছ, ভয় দেখানো হচ্ছে, তারপরে বেরিয়ে আসছেন এই যে কমরেডরা, জীবন বাজি রেখে সবাই বেরিয়ে আসছেন। না, বাঁচতে হলে লড়াই করে। প্রচার করছে, উঠান সভায় বসছে, সেখান থেকে বলা হচ্ছে যে যিনি প্রচারে ভাষণ দিচ্ছেন বিজেপি আইতো না, সেখান থেকে অপোজিট থেকে বলা হচ্ছে বিজেপি আইবো। হ্যাঁ, সিপিএম আইতো না, এরকম। সেটা জনগণ ঠিক করবেন। জনগণ ঠিক করবেন কে জয়ী হবেন, কে পরাজিত হবেন, জনগণ ঠিক করবেন। জনগণের অধিকারের উপর, গণতান্ত্রিক অধিকারের উপর আমরা হস্তক্ষেপ করি না। আমরা শুধু আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো, পরিস্থিতিগুলো তুলে ধরবার চেষ্টা করছি। মানুষ ভালো নেই। আবার ফিরতে পারে লাল ঝান্ডা, আবার দেখতে পারি যে 25 বছরের সরকারটা ফিরে এসেছে। মানুষের প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে, বিশ্বাস হারাইনি এখনো। বিজেপির বিশ্বাস নেই মানুষের কাছে। একটা বিষয় বলা হয় দাদা, যে সিপিএম সরকার নাকি বয়োজ্যেষ্ঠদের সরকার। সে জায়গায় দাঁড়িয়ে কি এই কথাটা আজকের দিনে মানানসই যে হ্যাঁ, বয়োজ্যেষ্ঠদের যে সরকারটা সেটাই এখন দরকার? আমি আপনাকে বলি, সিপিআইএম ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 93 সালে যখন প্রার্থী করে আমাকে, তখন আমার বয়স ছিল 27-28 বছর। আপনি বলবেন সিপিএম বয়োজ্যেষ্ঠদের সরকার? আর বয়োজ্যেষ্ঠদের আপনি গুরুত্ব দেবেন না? আমার মা বাবাকে আমি গুরুত্ব দেবো না, মর্যাদা দেবো না, সম্মান করব না, তাদের পরামর্শ নেব না? অপরাধ? আমার মা বাবার পরামর্শ নেওয়া, আশীর্বাদ নেওয়া যদি অপরাধ না হয়ে থাকে, কমিউনিস্ট পার্টির মধ্যে বিমান বসুর মতো বরিষ্ঠ নেতা এখনো রাস্তায় দাঁড়িয়ে লাল সালু দিয়ে পয়সা আদায় করে, অপরাধ এটা? কমিউনিস্ট পার্টির মধ্যে আছেন। ঠিক তেমনি অনুরূপ ভাবে আমাদের এবারকার এডিসি নির্বাচনে যে প্রার্থী তালিকা দেখবেন, সেখানে 27 জনের নাম যে ঘোষণা করা হয়েছে, সেখানে 22 থেকে 23 জন সবাই যুবক, যুব আন্দোলনের নেতা কর্মী। আর বিজেপি যদি যুবকদের সংগঠন হয়ে থাকে, আজকে যুবকদের অবস্থা কি? নেশায় ডুবছে, নেশায় ডুবছে, হাতে কাজ নেই। আপনি এই 2018 সালে একবারের জন্য যুব মোর্চার পক্ষ থেকে রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে একটি কথা শুনেছেন? একটা মিছিল শুনেছেন? একটা আন্দোলন শুনেছেন? এই যুবকদের জন্য পার্টি বিজেপি, তাদের জন্য পার্টি? নারী জাতি প্রতিদিন নির্যাতনের শিকার। এই ধর্মনগরের পদ্মবিলে 14 দিনের শিশু ধর্ষিতা বিজেপি জোট শাসনে। 14 দিনের শিশু, 14 মাসের শিশু, 14 মাসের শিশু ধর্ষিতা এবং খুন। মুখ্যমন্ত্রীর সময় হয়নি, মুখ্যমন্ত্রীর সময় হয়নি, সুশাসনের মহারাজের সময় হয়নি এই 14 মাসের শিশুটাকে দেখবার জন্য। কদমতলা সাম্প্রদায়িক আগুন জ্বললো, মসজিদ পুড়লো, মন্দির ভাঙলো, দোকানপাট আক্রান্ত হলো, সাধারণ মানুষ আক্রান্ত হলো, একজন খুন হলেন সংখ্যালঘু। পানিসাগরের পেকুছড়া ধর্মীয় সংঘাত হলো, ফটিক রায়ের সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা হলো, বাড়িঘর পুড়লো, আক্রান্ত হলো, বাড়ি ছাড়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী কাদের জন্য? কাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী? একবারও সুযোগ হয়নি এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবার জন্য, সময় হয়নি। ওনার সময় হয় বিয়ে বাড়িতে যাওয়ার, ওনার সময় হয় ওই যারা রাষ্ট্রীয় মদতে
কোটি কোটি টাকার সম্পদ উপার্জন করেছেন, সেই সম্পদ কিভাবে রক্ষা করতে হবে তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার সময় ওনার কোনো কার্পণ্য থাকে না। কার্পণ্যতা থাকে যখন বামপন্থী আন্দোলন নেতা কর্মীরা আক্রান্ত হয়, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি তখন কৃপণ হয়ে যান। দুর্ভাগ্য, রাজ্যটাকে যারা ভালোবাসে, ধর্মনগরকে যারা ভালোবাসে, ধর্মনগরের ঐতিহ্যকে যারা ফিরিয়ে আনতে চায়, তারা সবাই চাইছেন এবারকার নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ। কি আশা রাখছেন হতে পারে? আমরা লড়াই করব, প্রতিরোধ করব যে কোনো মূল্যে। মতাদর্শগত ভাবে দৃঢ় প্রতিজ্ঞ, মানুষের জন্য লড়াই করছি, মানুষের সমর্থন পাচ্ছি। 18 সাল থেকে প্রকাশ্যে এভাবে প্রচার করতে পারিনি, আমরা প্রচার করতে দেওয়া হয়নি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টা গ্রাম পঞ্চায়েত আছে। বিজেপি জোট শাসনে দুইটা পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমরা একটা পঞ্চায়েতে একজন প্রার্থী দিতে পারিনি। পৌর নির্বাচন হয়েছে, এই পৌর নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারলেও শেষ পর্যন্ত স্ত্রীকে খুন করবে, স্বামীকে খুন করবে, বাড়ি জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, খুন করা হবে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা কয়েকজন প্রার্থী শেষ পর্যন্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছি। যারা ছিলেন তারা প্রচারে যেতে পারেননি। আমার পার্টির সেক্রেটারি রতন রায়, তিনি প্রার্থী হয়েছিলেন, তাকে পর্যন্ত সরিয়ে রাখতে হয়েছিল ভোট কেন্দ্র থেকে। নিজে ভোট দিতে পারেননি, নিজে ভোটের কেন্দ্রে প্রচারে যেতে পারেননি। পরিস্থিতি বলছি, অ্যাডভোকেট সুভাষ রায়, তাকে আমরা প্রার্থী করেছিলাম। আইনজীবী, আইনকে রক্ষা করবার জন্য যিনি লড়াই করেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে, তাকে স্বাধীনতা দেওয়া হয়নি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবার জন্য। আর আজকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। গত 9 তারিখ আমাদের প্রার্থী তালিকা ঘোষণার পর 10 তারিখ থেকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের কথা বলছি। আজকে নিয়ে 8 দিন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ এগিয়ে আসছেন, আত্মবিশ্বাসী। মানুষের প্রতি বিশ্বাস হারাতে পারি না। একদিকে মানুষের প্রতি আমাদের বিশ্বাস, আরেকদিকে বিজেপি দল মানুষের প্রতি বিশ্বাস নেই, সেই জন্যই তো তারা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করতে চায়, প্রচারে বাধা দিতে চায়, প্রচারে অংশ নিলে তাকে আক্রমণ করতে চায়, খুন করতে চায়। মানুষের প্রতি আস্থার প্রতিফলন এই সরকারের, মানুষের প্রতি আস্থা নেই। আমি ধর্মনগরের সকল অংশের নির্বাচক মন্ডলীর কাছে অনুরোধ করছি, আপনার প্রজন্মকে বাঁচাতে, নিজের জীবন জীবিকাকে রক্ষা করবার জন্য, এই ধর্মনগরের যে ঐতিহ্য রয়েছে, শান্তি সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, তাকে রক্ষা করবার জন্য, যে শান্তির শহর, তাকে আবার শান্তির আলপনা দিয়ে মুড়ে দেওয়ার জন্য আসুন। আপনার যাকে খুশি তাকে ভোট দিন, রাজ্যটাকে বাঁচাবার জন্য, ধর্মনগরকে বাঁচাবার জন্য যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু নিজের ভোটটা আপনাকে নিজে দিতে হবে, নিজে দিন। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, নির্বাচন দপ্তরের কাছে অনুরোধ, আধিকারিকদের কাছে অনুরোধ থাকবে, ধর্মনগরটাকে একটা রেকর্ড সৃষ্টি করুন আপনারা। 18 সাল থেকে আপনারা একটা নির্বাচনের রেকর্ড হাতে চড়ে করে বসে থাকেন, দলদা হিসেবে কাজ করছে না। এই কথাটার সাথে পুলিশের কথা বলছেন? হ্যাঁ, শুধু পুলিশ কেন, আরক্ষা প্রশাসন। আমরা প্রচার করবার জন্য অনুমতি পাই না, তাদের অনুমতি লাগে না। আমাদের মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমাদের ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন রাজ্যের প্রতিষ্ঠিত একটা বিদ্যালয়, ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় রাজ্যের একটা প্রতিষ্ঠিত বিদ্যালয়, দুটো স্কুল পাশাপাশি, তার পাশে বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠ। যেদিন পরীক্ষা চলছে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বীর বিক্রম মাঠে সভা করতে পারে? দলের তাদের রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য সেই সভাতে উপস্থিত ছিলেন, করতে পারেন সভা? দেখি তো, আপনি বলুন তো, যে আপনাকে একটা অনুমতি দেওয়ার জন্য আপনি একটা প্রেস মিট করবেন, পরীক্ষার 100 পাশাপাশি কোন একটা সেন্টারে পাবেন কিনা দেখুন তো। ওরা পায়। পরীক্ষা চলছে 2 দিন ধরে বিদ্যুৎ নেই ধর্মনগর শহরে। বিদ্যুতের সাথে জলের সম্পর্ক, পানীয় জলের সম্পর্ক, বিদ্যুতের সাথে সামগ্রিক উন্নয়নের সম্পর্ক। আপনি জানেন নির্বাচন কমিশন
নোটিফিকেশন দিয়েছে কালকে, আমরা মনোনয়ন পত্র পাইনি, কালকে ডিস্ট্রিবিউট করতে পারেনি, আজকে বলা হয়েছে 12টার সময় গেলে দাও। কেন দেওয়া হবে? নির্বাচন কমিশন কেন আমাদেরকে নমিনেশন পেপার দিল না? আমরা চেয়েছি, এফিডেভিটের ফরম্যাট দেওয়া হয়নি, কালকে দেয়নি। নির্বাচনী প্রস্তুতি ছাড়া নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে। আজকে 17 তারিখ, 16 তারিখ অফিসিয়াল গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, সেদিন থেকে আমরা মনোনয়ন পত্র জমা দিতে পারি। আমরা তৈরি ছিলাম গতকাল 16 তারিখ মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য, কিন্তু আমরা মনোনয়ন পত্র পাইনি, সেই জন্য মনোনয়ন পত্র জমা দিতে পারিনি। ভাবতে পারেন কি পরিস্থিতি? মুখ্যমন্ত্রী এখানে সভা করেন, পরীক্ষা চলছে, গত 2 দিন কারেন্ট নেই, কি করে পরীক্ষা দেবে ছেলে মেয়েরা? তাদের কথা কেউ ভাবে? এখানে জননির্বাচিত সংস্থা আছে, পৌর পরিষদ আছে, গ্রামীণ এলাকার জন্য ব্লক রয়েছে, কারুর কোন উদ্যোগ আছে? কেন বিদ্যুৎ নেই? বিদ্যুৎ দপ্তর রয়েছে, কারোর কোনো উদ্যোগ আছে? ঘোষণা হয়েছে কখন বিদ্যুৎ আসবে, কখন বিদ্যুৎ আসবে না? আমাদের অনেক কর্মীরা আসতে পারেননি, আজকে ঘরে জল নেই, পানীয় জল নেই, প্রাকৃতিক কাজ করবার জন্য জল নেই, খাবার রান্নার জল নেই, কেউ নেই। তো এগুলো দেখার, মানুষের এই সমস্যাগুলো দেখার জন্য কেউ নেই। সবাই ব্যস্ত শুধু লুট কিভাবে করা যায়।